প্রেক্ষিতে যদি বলি, নতুন প্রজন্ম সবাই নিজেকে নিজের নেতা ভাবে এবং মানে মানুষের চিন্তা ভাবনা এত অনেক সস্তা হয়ে গেছে। আসলে আগের মতো আর কি নাই, আগের মতো মূল্যবোধ নাই, চিন্তা চেতনা নাই, দর্শন নাই। সেক্ষেত্রে আমি বলবো যে আসলে রাজনৈতিক বা রাজনীতিতে আসার মতো এখনও মানে যেই দূরদর্শিতার দরকার, যে জ্ঞান দরকার, যে বুদ্ধিমত্তা দরকার, সেটা আসলে অনেকাংশে নাই এখন আর কি, ওরকম আগের মতো চোখে পড়ে না। একদমই প্রান্তিক পর্যায়ের নারীদেরকে নিয়ে কাজ করা হয়েছে বা সমাজের সুবিধাবঞ্চিত নারীদেরকে নিয়ে কাজের অভিজ্ঞতা আপনার রয়েছে, আমরা একটু শুনবো। যখন লেখাপড়া শেষ করেছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউটে পড়াশোনা করেছি এবং তখন থেকেই আমরা বিভিন্ন আমাদের এনজিও নির্ভর কাজ করতে হতো। যেমন আমরা ফিল্ড ওয়ার্কে যেতাম, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমাদের কাজ করতে হতো। তখন আমি দেখেছি যে বিভিন্ন আসলে সোসাইটিতে সবচেয়ে বেশি ভিকটিম হচ্ছে নারীরা। তখন আমার একটা ইচ্ছা হয় যে আমি নারীদের নিয়ে কাজ করব, যারা আমাদের দেশে যে সুবিধাবঞ্চিত নারীরা আছে। যেমন আমি গার্মেন্টস ওয়ার্কারদের নিয়ে কাজ করেছি, যারা দীর্ঘ 12 ঘন্টা কাজ করে, তারপর ওভারটাইম করে, কিন্তু তাদের যেই ওয়েজটা তারা পায় এটা ভীষণ পোর। এদের নিয়ে আমি কাজ করেছি এবং গার্মেন্ট যেই আনরেস্ট, এটা নিয়ে কাজ করেছি। কেন গার্মেন্টসে পোশাক শিল্পে কেন হচ্ছে আমাদের দেশে এত অস্থির পরিস্থিতি বিরাজ করে। গার্মেন্টস ওয়ার্কারের 80% হচ্ছে নারী, যাদের মাধ্যমে দেশে বৈদেশিক মুদ্রা আসছে, আমরা এইভাবে বিলাসী জীবনযাপন করতে পারছি। তার কিন্তু অনেকাংশে তাদের ভূমিকা আছে, কিন্তু তাদেরকেই কিন্তু ভীষণভাবে বঞ্চিত করা হচ্ছে। তো আমি তাদের নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি যে তারা কি অমানবিক কাজ করছে, অমানবিক কষ্ট করছে, বিনিময়ে তারা কিন্তু দেখেন বিভিন্ন হেনস্থার শিকার হচ্ছে। তারা যে শুধু অল্প বেতন পাচ্ছে, অল্প খাচ্ছে, অল্প পড়ছে, তাতেই কিন্তু সীমাবদ্ধ না। তাকে বিভিন্নভাবে তার সহকর্মী দ্বারা হেনস্থা হচ্ছে। সে বিভিন্ন সোসাইটিতে যেমন আছে যে পাড়া প্রতিবেশী যেভাবেই বলেন না কেন, যে আমাদের দেশের নারীদের আসলে অবস্থানটা কোথায়। আমি একজন কর্মজীবী নারী এবং আমিও কিন্তু সেফ না। আমি যখন অফিসে আসি, অফিসে যাই, তখনও কিন্তু আমি নিজেকে নিরাপদ বোধ করি না যে আমার নিরাপত্তা কোথায়। আর আশেপাশে এখন যা হচ্ছে বা যেসব বিভিন্ন প্রতিদিনই কিছু না কিছু ঘটনা দেখছেন, ছোট থেকে বড়, মানে মেয়েরা কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে তারা শিকার হচ্ছে না। আসলে এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যারা হচ্ছে স্লাম ডুয়েলার্স আছে, নারী যারা যারা বস্তিবাসী আছে, যারা যে বস্তিতে নারীরা বাস করে, এবং এই নারীদের যে অবস্থা, তখন আমি কাজ করার ক্ষেত্রে আমি বিভিন্ন বস্তিতে গেছি এবং দেখেছি তাদের যেই করুণ অবস্থা। তাদের অনেকগুলো ছেলে মেয়ে, তারা আসলে ঠিকমতো খেতে পাচ্ছে না, পড়তে পারছে না। তাদের দেখা যাচ্ছে যে পরিবারের কর্তা, সেখানেও দেখছি যে তারা একজন স্ত্রী নিয়ে সুখী না, তারা 2জন 3জন করে তাদের স্ত্রী আছে। তাছাড়া তারা বিভিন্ন জায়গায় কাজ করছে, বাড়িতে কাজ করছে বা গার্মেন্টসে কাজ করছে বা শিল্প কারখানায় কাজ করছে, সেখানে তারা ভীষণ রকমের বৈষম্যের শিকার হচ্ছে। শারীরিক, মানসিক বিভিন্নভাবে তারা হেনস্থার শিকার হচ্ছে। আসলে সব কিছু মিলেই আমি দেখেছি যে বাংলাদেশে নারীদের নিয়ে কাজ করার চেয়ে মানে আর বড় কোনো ক্ষেত্র নাই। আমাদের মতো যারা সামান্য সচেতন মানুষ আছে, সামান্য সচেতন নারীরা আছে, আমি মনে করব তারা প্রথমেই বেছে নিবে, যদি তারা রিসার্চ করতে চায়, যদি তারা কাজ করতে চায়, তারা নারীদেরকেই বেছে নিবে এক্ষেত্রে। এবার একটু ছোটবেলায় ফিরে যাব। ছোটবেলাটা কোথায় বেড়ে ওঠা, কোথায় জন্ম এবং পরিবারের সাথে সময়টা কেমন কেটেছে? ছোটবেলাটা আসলেই একটা মধুর সময় ছিল। আমি বেড়ে উঠেছি ক্যান্টনমেন্টে আমার শৈশব কেটেছে। আমি শহীদ আনোয়ার গার্লস স্কুলে পড়েছি, তারপরে শহীদ আনোয়ার গার্লস কলেজে পড়েছি, এরপরে পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি। কিন্তু শৈশবটা আসলে অনেক মধুর ছিল। আমি আমার বাবা মার একমাত্র মেয়ে ছিলাম। আমি একটা কালচার্ড ফ্যামিলিতে বেড়ে উঠেছি। আমার বাবা ভীষণ রকমের একজন কালচার্ড মানুষ ছিলেন, যিনি সাহিত্য, সংস্কৃতি সব কিছুর মধ্যেই আমাদের গড়ে তুলেছিলেন। মা বাবার দর্শন ছিল যে মেয়েকে
সে প্র্যাকটিস করুক বা না করুক, আমরা তাকে সব কিছুই শিখাবো, যাতে সমাজে কোনো না, সে যে জায়গায় যাক না কেন, নিজেকে যেন সে কখনো হীনমন্যতায় না ভোগে। যেমন একটা গান শুনলাম, গান গেয়ে যেন আমার ওই গান শুনে যেন আমার কখনো আফসোস না হয়, আমি যদি গান গাইতে পারতাম। সো আমাকে গান, নাচ, আঁকা, আবৃত্তি সব কিছুই আমাকে শিখিয়েছে আমার বাবা, যে কখনো যেন জীবনে কোথাও যেয়ে যেন আমি আটকে না যাই, আমি যেন নিজের মতো করে নিজেকে সব জায়গায় উপস্থাপন করতে পারি। লেখালেখির অভ্যাসটা কি ছোটবেলা থেকেই ছিল? আমার বাবাকে দেখতাম লিখতো, সো কবিতা, গল্প হয়তো লিখতো ওইভাবে। আমার বাবাকে আমি ছোটবেলা থেকে দেখেছি, সে ভীষণ রকম সাহিত্যমনা ছিলেন। সো ওখান থেকেই আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম লেখালেখির প্রতি। তো ওখান থেকেই আর কি ছোটবেলা থেকেই একটু 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 করে লিখতাম।